শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাদশার সমাধি। অনেক অনেক কাল আগেকার কথা। আমরা ৩ বন্ধু গেছিলাম দিল্লিতে বেড়াতে। প্রতি বছর পূজার ছুটিতে আমরা ৩ বন্ধু বাইরে কোথাও না কোথাও বেড়াতে যেতাম। তখন এদেশে ব্রিটিশ রাজত্ব। বাংলাদেশ তখনও দুভাগ হয়নি। সারা ভারতের লোক তখন পরম সুখে দিন কাটাচ্ছে। দেশে এত দাঙ্গা হাঙ্গামা ছিল না, এত খুন জখম ছিল না, এত গুন্ডামি রাহাজানিও ছিল না। সাধারণ মানুষ নির্ভয়ে পথে বের হতে পারত। ৩ জনে আমরা টিকিট কেটে সেদিন সকালে তুফান মেলে উঠে বসলাম। ওল্ড দিল্লিটা ছিল অনেকটা আমাদের চিতপুর রোডের মতো। সরু সরু রাস্তা, সরু সরু গলি, পুরনো আমলের সব ঘরবাড়ি। আর আমরা যেখানে উঠেছিলাম সেই ফতেপুরে ছিল ওল্ড দিল্লি স্টেশনের খুব কাছে। ওল্ড দিল্লিতে দর্শনীয় ছিল লালকেল্লা, জুম্বা মসজিদ, লৌহরি গেট, আজমিরি গেট, কাশ্মীরি গেট প্রভৃতি। ওল্ড দিল্লি থেকে বাসে উঠে আমরা নিউ দিল্লিতে গিয়ে সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ভাইসরয়ের বাড়ি এবং আরো নানা দ্রষ্টব্য স্থান দেখলাম। একদিন বাসে উঠে ৩ জন গেলাম কুতুব মিনার দেখতে। এই ঐতিহাসিক কীর্তি দেখে খুব ভালো লাগলো। আমরা হোটেলে ফিরে এলাম। এবার হাওড়ার দিকে ফিরবো বলে কথাবার্তা বলছি। ওই হোটেলের ম্যানেজার আমাদের প্রশ্ন করলেন আমরা কি কি দর্শনীয় স্থান দেখলাম। আমরা আগ্রা, মথুরা থেকে দিল্লি পর্যন্ত যা যা দেখেছি সব তাকে বললাম। এমনকি সেকেন্দ্রার আকবরের সমাধি পর্যন্ত দেখেছি বললাম। তিনি তখন বললেন, আপনারা কুতুবপুর যাননি? আমরা বললাম, না। তিনি বললেন, পূর্ণিমার রাতে কুতুবপুরের বাদশার সমাধি একটা বিশেষ দ্রষ্টব্য বস্তু। আমরা প্রশ্ন করলাম, সেটা এখান থেকে কত দূর? বেশি দূর নয়, মাইল ১৫-১৬। বাসে যেতে হয় কুতুবপুরে, স্টেশন থেকে বাস ছাড়ে, তারপর হেঁটে মাইলখানেক গেলেই বাদশার সমাধি। আমরা প্রশ্ন করলাম, এ কোন বাদশাহ? ম্যানেজার বললেন, মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর অনেক বাদশাহ দিল্লির সিংহাসনে আসীন হন। কিছুদিন পরেই তারা আবার একে একে চক্রান্তের শিকার হয়ে নিহত হন। ইনি তাদের মধ্যে একজন। এই বাদশাহ ও তার বেগমকে চক্রান্তকারীরা ওই কুতুবপুরেই হঠাৎ আক্রমণ করে হত্যা করে। তাদের সমাধি ওখানে আছে। একটু ভেবে ম্যানেজার বললেন, আগামী পরশু তো পূর্ণিমা আছে, ওই দিন সকালে খেয়ে দিয়ে রওনা হবেন, সব দেখে পরদিন ফিরবেন। আমরা রাজি হলাম। গাইড ধরলাম আমরা কুতুবপুরে গিয়ে। সে আমাদের সঙ্গে চলল বাদশার সমাধিতে। তখন সন্ধ্যা ৭টা। আমরা সমাধি থেকে কিছু দূরে একটা গাছের কুঞ্জের আড়ালে বসে রইলাম। মাঝে মাঝেই এখানে এমন সব ঝোপ আছে, এদের বলে কুঞ্জ। আমরা গাইডকে প্রশ্ন করলাম, এইসব কুঞ্জে সাপখোপ নেই তো? না, সব নিয়মিত পরিষ্কার করা হয়। আমরা প্রশ্ন করলাম, তাহলে এই সমাধি দেখতে কি প্রায়ই লোক আসে? হ্যাঁ, আসে বটে, তবে শুধু পূর্ণিমায়। সবাই তো এ সমাধির কথা জানে না, তাই ভিড়ও হয় না। আমরা চুপ করে বসে রইলাম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। সঙ্গে সঙ্গে দেখি আজব কাণ্ড। একটি সমাধি থেকে বাদশাহ এবং অন্য সমাধি থেকে বেগম বের হলেন। বাদশাহ হাততালি দিলেন দুবার। সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা সুন্দর সিংহাসন বার করে আনলো দুজন লোক ধরাধরি করে। তারপর তারা একটা আলবোলা আনলো, তাতে সুগন্ধি তামাক সেজে দিল। বাদশাহ ও বেগম সিংহাসনে বসলেন। বাদশাহ বুরুক বুরুক করে আলবোলা টানতে শুরু করলেন। অপূর্ব সুমধুর গন্ধে চারিদিক যেন আমোদিত হয়ে উঠল। তামাকের যে এত সুমধুর গন্ধ হয় তা আমরা কল্পনাও করতে পারিনি। তামাক খাওয়া শেষ হলো। তারপর বাদশাহ আবার দুবার হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে এসে হাজির হলো বিশাল একটা সাদা ঘোড়া। বাদশার পরনে ছিল দামি কুর্তা, পাজামা, মাথায়
দামি উনশিস, তাতে অনেক হীরা মণি মুক্তা বসানো, কুর্তাতেও মাঝে মাঝে হীরা চুনি পান্না প্রভৃতি বসানো। চাঁদের আলো সেগুলির ওপরে পড়ে ঝকঝক করছিল যেন। বাদশার কোমরে খাপে মোড়া তলোয়ার। বাদশা তারপর ঘোড়ার পিঠে উঠলেন, বেগমকে ইশারায় সিংহাসনে বসে থাকতে বললেন। বাদশা ঘোড়ায় চেপে ভ্রমণে বের হলেন। খটাখট খটাখট শব্দ তুলে ঘোড়া ছুটে চলল বাদশাকে পিঠে নিয়ে। একটু পরে তারা অদৃশ্য হলো। দুজন বাদী এসে বেগমের হাত পা টিপতে লাগলো। আমাদের চোখের সামনে একের পর এক এইসব দৃশ্য দেখতে লাগলাম। এ যেন কোনো যাত্রা বা নাটকের অভিনয় দেখছি। মিনিট ২০-২৫ কেটে গেল। তারপর আবার দূর থেকে শোনা গেল খটাখট শব্দ। দেখা গেল বাদশা ঘোড়া ছুটিয়ে ফিরে আসছেন। এই সময় আমার কেমন যেন মনে হলো, এইসব কিছু সাজানো নয় তো, কতগুলি লোক হয়তো এইসব অভিনয় করছে। আমি লাফ দিয়ে উঠে গিয়ে বাদশার সামনে দাঁড়িয়ে তাকে কুর্নিশ করলাম। বাদশা তাকালেন আমার দিকে, কেমন যেন নিষ্প্রভ দৃষ্টি, মরা কোনো জন্তু জানোয়ারের চোখের মতো। সেই চোখের দৃষ্টি স্থির, চোখের পাতা নড়ছে না। বাদশা বললেন, কন হো তুম? আমি বললাম, मैं हूं एक गरीब भिखारी बांदा, बादशाह के पास कुछ भीख मांगता हूं। সঙ্গে সঙ্গে বাদশা পকেটে হাত দিয়ে কতগুলি সোনার আমলকি বের করে আমার দিকে ছুঁড়ে দিলেন। সেগুলি ছিটকে পড়ল। আমি আমলকিগুলো কুড়িয়ে পকেটে রেখে দিলাম। মনে মনে ভাবলাম, এতগুলি সোনার আমলকির দাম কয়েক হাজার টাকা হবে। কিন্তু এদিকে কবরের কাছের সেই বাদশা ও বেগমের মূর্তি এবং তাদের সব সঙ্গী সাথীদের মূর্তি যেন হঠাৎ কোথায় মিলিয়ে গেল। গাইড ছোকরা আমার কাছে এসে বললে, এ আপনি কি করলেন? কেন, কি হলো? আপনার জন্য ওরা অদৃশ্য হলো, তা না হলে আপনারা কত কি দৃশ্য দেখতে পেতেন। আমি বললাম, মৃত আত্মাদের এইসব দৃশ্য দেখে লাভ কি? গাইড বললেন, এইসব দেখতেই তো লোকে আসে এখানে। আমি বললাম, তার চেয়ে আমি যে আমলকি পেয়েছি তা অনেক মূল্যবান। গাইড ছোকরা কিছু বললে না, শুধু মৃদু হেসে উঠল। আমরা ফিরে চললাম। পরদিন ভোর পর্যন্ত একটা ছোট্ট চায়ের দোকানে বসে গল্প করে কাটালাম। শুনলাম প্রতি পূর্ণিমার রাতে চায়ের দোকানটা সারা রাত খোলা থাকে। অবশেষে ভোরের বাসে ফিরে এলাম দিল্লি। হোটেলের ম্যানেজার আমাদের বললেন, কেমন দেখলেন সবকিছু? আমরা তখন সব ঘটনা বর্ণনা করলাম। তিনি তখন বললেন, কই দেখি আমলকিগুলো। আমি পকেট থেকে সেগুলো বের করতে গেলাম, কিন্তু এ কি, পকেটে আমলকি একটাও নেই। তার বদলে সব মাটির খোলার টুকরো, যেন কোনো ভাঙা মাটির হাড়ি বা কলসির টুকরো টুকরো চাকতি। বিস্ময়ে আমরা সকলেই হতবাক হয়ে গেলাম। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।